আসসালামাইকুম। আজকে আমাদের গ্রামের কিছু তরুণ সমাজ বা তরুণদের নিয়ে কিছু কথা বলবো। কথাটা হলো, গতকালকে যে বাংলাদেশ নির্বাচন কমিশন যে ঘেরাও করে রাখছে আপনার বিএনপির ছাত্রদল, তাদের দাবি রয়েছে তিনটা। এখন তিনটা দাবির মধ্যে দাবিগুলো কতটুক যৌক্তিক না, এটা নিয়ে আসলে এখানে যারা আছে তারা বিভিন্ন দলের মানুষ আছে। আমি তাদের সাথে কিছু কথা বলবো, আর কথাগুলো আসলে কতটুকু যৌক্তিক আপনারাও কমেন্টে এখানে বলে যাবেন। তো চলুন একটু কথা বলার চেষ্টা করি তাদের সাথে। প্রথমত আমি, কবির ভালো আছো? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই গতকাল যে তিনটা এই দাবি নিয়ে বিএনপির ছাত্রদল মাঠে নামছে, তিনটা দাবি কি কি বলতে পারো? আমি সঠিক পুরোপুরি জানি না, ফেসবুকে তো দেখি। হ্যাঁ, কি 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 দেখলা ফেসবুকে? দাবিগুলো কি? একটা দেখছিলাম, প্রথমটা চাকসু নির্বাচনটা স্থগিত করা। আচ্ছা, দ্বিতীয়ত হলো প্রবাসীদের ভোটের যে ব্যালট পেপার এটা স্থগিত করার জন্য, কিংবা এটাকে চেঞ্জ করার জন্য প্রত্যেকটা মানে সম্ভবত প্রত্যেকটা মাঝখানে পড়ছে, যাতে এটা যেহেতু বড় দল, এটাকে উপরে দেওয়ার জন্য কিংবা সামনে দেওয়ার জন্য। আচ্ছা, দেখ এটা। আর তিন নাম্বারটা এই দ্বৈত নাগরিক যাদের আছে তাদেরকে বৈধতা দেওয়া, নির্বাচনের বৈধতা দেওয়া। কথা। আচ্ছা, দেখ তাহলে আপনারা তো বুঝতে পারলেন যে তিনটা এই সমস্যা। তো সমস্যাটা হলে যান, প্রথমত আমি যেটাকে বলি, প্রথমত হচ্ছে চাকসু নির্বাচন। তো এখন চাকসু নির্বাচনটা কিন্তু অলরেডি কিন্তু ডাকসু, জিকসু আর বিভিন্ন নির্বাচন কিন্তু হয়ে গেছে। আর এই নির্বাচনটা কিন্তু আর আগে থেকে রোডম্যাপ করা আছে, কত তারিখে হবে, কি হবে না হবে। তো এটাকে স্থগিত করা কতটুকু যৌক্তিক বলতে আমরা তো এই বিষয়ে জানি না নির্বাচন কমিশনের কেমন রুলস বা কি আসে। আচ্ছা। আর মানে একটু একজন সাধারণ মানুষ হিসেবে আগে রুল ম্যাপ হয়ে যায় তাহলে তো নির্বাচন দেওয়াই উচিত। আর এটার সাথে মানে চাকসুর নির্বাচনের আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণটা, আমি কালকে দেখলাম খবরে যে এই একজন নেতা বলতেছে যে এটার সাথে চাকসু নির্বাচনের সাথে জাতীয় কোনো ফাংশন নাই, সম্পর্ক নাই। আচ্ছা, বিশেষ এটা না, বিশেষ যেহেতু ডাকসু, চাকসু আর বিভিন্ন নির্বাচন কিন্তু হয়ে গেছে। বিভিন্ন নির্বাচন কিন্তু আপনারা দেখলাম যে নির্বাচন হয়েছে, আর জাস্ট একটা নির্বাচনে বাকি রয়েছে, যেটা নাকি এখন বর্তমানে স্থগিত চাচ্ছে। তো এখন এটা স্থগিত চাওয়ার মানে উদ্দেশ্য কি? এটা কি আসলে আমরা দেখলাম যে বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু জামাত ইসলামরাই এগিয়ে রয়েছে, সামনে রয়েছে। তো এখন যদি এটা জাতীয় নির্বাচনের পরে যদি এই নির্বাচনটা দেয়, তাহলে কি এটা এই ছাত্রদের দলের পক্ষে যাবে কিনা, কিংবা এটার উপর নির্বাচন করে কি তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের পরে হোক? এটা আপনাদের কি মনে হয়? এটা তো ওইটার জাতীয় নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক না, এটা অবশ্যই আছে। বলতেছে না, আমি এটা বিএনপির প্রভাব ফেলবে না। আমি বিএনপি নির্বাচনের এই চাকসু নির্বাচনের ছাত্র নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, দেখ এটা হচ্ছে বিএনপি দলের কথা। আর আমি একজন সাধারণ মানুষ, আমি কি বলতে চাইছি, ওইটা যখন আমরা বিগত 17 বছর যখন আওয়ামী লীগ ছিল, কোথাও যখন কোনো নির্বাচন হয়েছে, তাদের শক্তি ছিল তাদের নিজের হাতে। তো হয়তো বা মানে ভাবতেছে যে যদি এখন বিএনপি ক্ষমতায় যায়, হয়তো বিএনপি ক্ষমতায় গেলে তাদের হাতে যখন ক্ষমতা থাকবে, তখন তো তাদের হাতে ক্ষমতা থাকবে না, থাকবে নাকি? থাকবে তো। থাকলে যদি নির্বাচনটা হয়, তাহলে হয়তো তারা ফাঁস করতে পারে, যেহেতু আগেগুলোতে ভালো কিছু করতে পারেনি। এটা হতে পারে, এটা আমার সাধারণ মানুষের একটা মানে আমার এটা। আচ্ছা, এটা আসলে কি এটা যৌক্তিক না? এটা না। আচ্ছা, যৌক্তিক না। তো দ্বিতীয় নাম্বার হলো এই প্রবাসীদের ব্লাড পেপার। এখন আমি তোমাদেরকে তুমি যদি মনে করি যে এটা একটা ব্লাড পেপার, যদি মনে করি, তো এখন এই ব্লাড পেপারে আমাদের বাংলাদেশের মার্কা কয়টা? নির্বাচনের মার্কা অনেকগুলা, প্রায় 50টার উপরে। হ্যাঁ, 20টার উপরে। ভাই 1 মিনিট কথা বলুন, আমরা কথা বলছি, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে কি, আমরা এটা ধরো না এই ব্লাড পেপার, তো এই পেপারটার মধ্যে কিন্তু প্রায় 60 বা 50টার উপরে মার্কা আছে দেশের জাতীয় যে নির্বাচনের। এখন বিএনপি বলতেছে যে এই যে তোমার ব্যালট পেপারটা, এটাকে সংশোধন করার জন্য। তো এখন সংশোধন বলতে কি বোঝাইছে, যে বিএনপির যে মার্কাটা, এটা নাকি এরকম ভাবে ভাঙ্গা দিলে ভাঙ্গার মাঝখানে পড়ে যায়, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হয়েছে এটা নাকি মাঝখানে পড়ছে, আর দাঁড়িপাল্লা 1 নাম্বারে আছে। তো যেহেতু বিএনপি একটা বড় দল, এই মার্কাটাকে একটু উপরে দেওয়ার জন্য, সামনে দেওয়ার জন্য। তো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, মনে করেন আপনি কোন দল করেন? না, সমস্যা নাই, এটা বড় সমস্যা নাই, জামাত। আচ্ছা, এখন যদি আপনার জামাতের প্রার্থীরা যদি ধরেন এখানে এটা একটা মানে আপনার ব্লড পেপার, এটার মধ্যে 60টা মার্কা আছে, তো আপনি কি ওই মার্কাটা যদি পেপারে থাকে, আপনি কি সেটাকে খুঁজতে আপনার কোনো সমস্যা হবে? না।
কোনো সমস্যা নেই। সমস্যা হবে না তো? কারণ আপনি ওই দলটাকে ভালোবাসেন, ওই মার্কাটাকে ভালোবাসেন, আমি যেটা সাপোর্ট করি আমি হ্যাঁ। এটাকে ভালোবাসি, এটা যেখানেই হোক। যেখানে থাকুক সমস্যা নেই তো? এটা আমার সমস্যা না। সমস্যা নাই। ছেড়ে দেবো, না দিতে পারলে আমি যখন মার্কা পাবো না, হ্যাঁ, তখন কথা কিন্তু বলবো। আমি যদি এখানে মার্কা না থাকে, হ্যাঁ। তখন কিন্তু আমি অভিযোগ করতে পারবো যে আমার মার্কা এখানে মার্কা নাই। কোথায় গেল, ঠিক আছে? নাই, মার্কা কোথায় গেল? আর হ্যাঁ। আমারটা যখন এখানে আছে বা এখানে আছে, যেখানে আছে আমি মার্কাটা এখানে সিলটা দিব, এখানে দিব না। হ্যাঁ, তাহলে বিষয়টা নেওয়া যাবো, এটা এটা সে ভালোবাসার বিষয়ে প্রতীক। ভালো যাবো। তো এটাও কি, এটা কি চেঞ্জ করা কি তোমার যৌক্তিক মনে হয়? না, আমার মনে হয় না যে এটা চেঞ্জ করার কোনো জরুরি অযৌক্তিক। এটা কোনো যুক্তি আর ওটার মধ্যে আরেকটা দাবি রয়েছে, যেটা হলো যে অনেকেই বলতেছে যে প্রবাসীরা নাকি, এই প্রবাসে মানে বিদেশে নাকি তোমার এই জামাত ইসলাম নাকি অন্যরার ভোট, সবার ভোট নাকি সাফাইতেছে, সিলমাতেছে। এখন আমি তোমার কাছে প্রশ্ন, কবির কাছে, এই প্রবাসীরা, একজন তুমি প্রবাসী, তোমার ভোট কি চাইলে অন্যকে দিতে পারবে? না। কেন পারবে না? আমি যতটুকু শুনছি, হুম, আমি খবরে দেখছি, এটা মিডিয়ার মাধ্যমে দেখছি যে আমার কাছে ভোটটা আসছে, এটা আসছে, হুম। কিন্তু আমি হয়তো টিক মার্ক দিয়া ধরে রাখছি, হুম। কিন্তু আমি এটা ফেসবুকে প্রচার করছি, এটা এটা ওনাদের ভুল ধারণা বা ওনাদের হ্যাঁ। হয়তো আবেগের বসে ফেসবুকে প্রচার করছে। টিক মার্ক দিয়ে সেটা এটা আমি রাইখা দিতে হবে আচ্ছা বুঝছি। আমি 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 এটাও আমি বলি। আমের ভিতরে। আচ্ছা, এটাও হয়তো আমের তুমি উপরে তুমি তো একটা- বিদেশে গেছো কোনো সময়? না। যাও নাই। তো আমি কিন্তু একজন প্রবাসী। তো যেহেতু প্রবাসী, আবার মিডিয়া নিয়ে কাজ করি, এটা সম্বন্ধে আমি ভালো জানি। আমার এই হয়তো আমার ভিডিও আছে, প্রয়োজন আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদেরকে ওই ভিডিওটা দিয়ে দেবো, যে প্রবাসীরা চাইলেই একজনের ভোট অন্য কেউ দিতে পারবে না। কারণ হচ্ছে কি, আপনাদেরকে বলি, যখন আমরা প্রবাসে যারা থাকে, তারা যখন আপনার তোমার যে বিডি যে অ্যাপসটা, যেটা এই পোস্টাল বিডি যে অ্যাপসটা, BD apps। ওইটা যখন আপনার তোমার রেজিস্ট্রেশন করা হয়েছে, তখন প্রথমত আমাদের মোবাইল নাম্বার দিতে হয়েছে, আমাদের আইডেন্টি কার্ড দিতে হয়েছে, আমাদের আইডেন্টি যে মোবাইল, আমাদের যে বিদেশের যে আমাদের যে কার্ড, আইডি কার্ড, এই যে আইডি কার্ডটা, আমাদের বিদেশের যে আইডি কার্ডটা, এই আইডি কার্ডের যে নাম্বার আছে, এই নাম্বারটা দিতে হয়েছে। তৃতীয়ত হলো আমাদের যে ফেস, আমাদের ফেস শো করতে হয়েছে, Scan করতে তারপর ফেস স্ক্যান করার পর তারপর আমরা ওই অ্যাপটা চালু করছি। লগ ইন করতে তো হয়েছে। এখন আবার যখন তুমি এই ভোটটা দিতে যাবে, তখন তুমি যে তখন তোমার হাতে যখন তোমার ব্লাডটা পাইছো, যে আমি ব্লাড পাইছি, তখন তোমার দ্বিতীয় নেক্সটে তুমি চাপতে হবে, ওই যে তোমার এই অ্যাপসে গিয়ে নেক্সটে চাপার পরেই যদি তোমার ওই ইয়ার মালিক তুমি হও, তোমার স্ক্রিন আবার মারতে হবে, তোমার ফেস স্ক্যান করতে হবে। ফেস স্ক্যান করার পর তখন তোমাকে বলবে তোমার আইডি কার্ডের নাম্বার দেওয়ার জন্য, আইডি কার্ডের নাম্বার তোমার দিতে হবে। তখন এটাকে ওকে চিহ্ন দেখাবে, যদি ওই আইডির সাথে ওই আইডির মিল না থাকে, তখন এটাকে করজ দেওয়া হবে, এটা তোমার গ্রহণযোগ্য হবে না। দেওয়া যাবে না। তৃতীয়ত হলো তুমি ওই তোমার মোবাইল নাম্বার দিতে হবে। তোমার মোবাইল নাম্বার দিলে তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, যেমনটা কিনা আমরা যখন একটা ইমো নাম্বার খুলি, কিংবা আমাদের যখন ব্যাংকের মাধ্যমে যখন টাকা পয়সা লেনদেন করি না, আমাদের ব্যাংকের সাথে যে আমাদের ভেরিফিকেশন কোড আসে। হ্যাঁ মোবাইল নাম্বার যখন অ্যাড করা থাকে, তখন একটা নাম্বার আছে না, যখন তুমি ওই ভেরিফাই কোডটা দিবে, তখনই টাকাটা ট্রান্সফার হবে, তারা কিন্তু ট্রান্সফার হবে না। হবে না। তো সেম এরকম তোমার ওই মোবাইল নাম্বার যে ওটিপিটা আসবে, যখন তোমার ওটিপিটা ওখানে বসাবে, তখন তোমাকে ওই পোস্টাল ভিডিও দেখাবে যে হ্যাঁ ওকে, তুমি এখন ভোট দিতে পারবে। আচ্ছা আচ্ছা। তাছাড়া তুমি ভোট দিতে পারবে না। তাহলে একজনের ভোট অন্য কেউ দেওয়াটা সম্ভব না। তো এখন অনেকেই বলছে, আবার গতকাল বাংলাদেশে যদিও সম্ভব, বিদেশের মাটিতে বিদেশে তুমি ছাপাইতে পারতেছো, বাংলাদেশে ওটা এখানে ছাপানোর সিস্টেম, এটা তো অ্যাপসের মাধ্যমে, এটা অ্যাপস, এটা সম্ভব না। দ্বিতীয়ত হয়েছে কি, অনেকেই দেখলাম যে কালকে বলে, যেমন আমাদের এই ঢাকার যেই কি জানি নেওয়ার যে কি ছিল, ঢাকার যে ইয়ার ছেলে ইসরাক। ইশরাক ইশরাক ভাই বলতেছে যে প্রয়োজনে বিদেশিদের পাগল। মানে ভোট বাতিল করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো এখন যদি প্রবাসীদের ভোট বাতিল করতে চাই, তাহলে কি বাংলাদেশ নির্বাচন হবে বলে মনে হয়? না, তাদেরও তো একটা অধিকার আছে, তারা তো আমাদের দেশেরই নাগরিক। কত এরা বছর পর? আমাদের দেশ সচল রাখার জন্য কিন্তু ওরা বাইরে বাইরে আছে। আচ্ছা, প্রবাসীরা কত বছর পর ভোট দিয়েছে? প্রবাস থেকে ওনারা অনেক ওনারা যুদ্ধ কখনোই স্বাধীনতার পর, দিতে পারে না। স্বাধীনতার পর কখনোই দিতে পারে স্বাধীন না। হয়েছে দেশ কত বছর? হয়তো বিদেশের মাটিতে যারা থাকার কারণে অনেকেই 55 বছর। তাদের ভাগ্য হয় নাই, জুটে নাই। হ্যাঁ, এইবার তবে- তো যেহেতু একটা সুযোগ আইছে, হ্যাঁ। হ্যাঁ, তাদেরও একটা এখন একটা উন্মাদনা সুযোগ আছে, আইছে, আর শখ আছে একটা। যেহেতু বাংলাদেশের নাগরিক, হ্যাঁ। প্রত্যেকটা প্রবাসী সবসময় চাই যে দেশ সচল থাকুক, হ্যাঁ। আর এই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে কিন্তু দেশ চলছে। আমি যদি আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, যখন 2024 আন্দোলন হয়েছিল, তখন কিন্তু এতটা সহজ ছিল না। রাস্তায় আন্দোলন হয়েছিল, মারামারি ছিল, বহুত কিছু ছিল। যখন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে 2 মাসের জন্য, তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আব্বা আব্বা বইলা ডাকছিল দেশে রেমিটেন্স পাঠানোর জন্য, পাঠায় নাই। আর ওই জন্য দেশ থেকে সরকার পালাতে বাধ্য হয়েছে। অতএব ওইটাও মনে রাখতে হবে, বাংলাদেশের যে কোনো দলেই চিন্তা করবে যে প্রবাসীদেরকে নিয়ে কিছু করবে। যেহেতু প্রবাসীরা 55 বছর ধরে ভোট দিতে পারে নাই, তাদেরকে এখন সিস্টেম করা হয়েছে। এখন দেখো, একটা প্রবাসী ভোট দিতে গিয়ে এই বাংলাদেশের সরকারের কত টাকা খরচ হয়েছে তুমি জানো? একটা ব্যালটের পেছনে 700 টাকা। 700 টাকা। 700 টাকা।
এই অ্যাপসটার পিছনে একটা বোর্ডের পিছনে 700 টাকা খরচ হয়েছে। পিছনে। হ্যাঁ, এটা সরকার করছে। ওই যে পোস্টালে হ্যাঁ, আবার ফেরত আনা। হ্যাঁ, সবকিছু মিলিয়ে 700 টাকা। তাহলে তো এখন যদি এটা বাতিল করে এই টাকাটা কার লস? দেশের লস। এটা দেশের loss। প্লাস আমরা যারা নাকি দেশের নাগরিক, আমরা আমাদের স্বাধীন মতো আমাদের দেশে কারা চালাবে, আমরা প্রবাসীরা এটা করতে পারতেছি না। এটা কি যৌক্তিক? না, বাতিল করা যৌক্তিক না। এনে তো মনে করেন যে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে, সবাই আছে। হ্যাঁ, সবাই ভোট দিতেছে হ্যাঁ। বা সবাই দিবে। হ্যাঁ। হ্যাঁ, এনে তো কোনো পক্ষ বিরোধিতা নাই। হ্যাঁ, এনে এই- বিদেশিরা তাদের একটা হক আছে, তাদের একটা অবশ্যই অধিকার আছে। আচ্ছা, এটা তো যৌক্তিক না। তো ওনারা এটা হচ্ছে নাম্বার 2 থেকে পরিচিত করাটা ঠিক হবে। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 2। আর তৃতীয় নাম্বার হয়েছে, এই যে তৃতীয় নাম্বারটা কি জানো? তৃতীয় নাম্বার দাবি কি? এই যে দৌত্য। দূত যারা বাহিরে প্রবাসী থাকে, মানে মানে বাংলাদেশ থেকে বাংলাদেশ যারা রাজনীতি করে, ওরা এদেশের নাগরিকত্ব আছে, ওই দেশের নাগরিকত্ব আছে, এটাকে বৈধতা দেওয়ার জন্য। কিন্তু আমি মনে করি এটা কিভাবে বৈধতা দিব, কারণ এখন- তারা তো না, না, এখন- বাংলাদেশের টাকা এখান বাংলাদেশ থেকে নিয়ে ওই দেশে পাচার করে এক মিনিট আমি যদি তোমাদেরকে বলি, এখন বিশেষ করে দেখো নির্বাচন কমিশনের যে আইন, ওই আইন অনুযায়ী স্পষ্ট ভাষায় বলা আছে যে দৌত্য নাগরিক যাদের আছে তারা নির্বাচন করতে পারবে না। করতে পারবে না। যারা ঋণ খেলাপি তারা নির্বাচন করতে করতে পারবে না। পারবে না। ঠিক আছে? তো এখন যদি আমরা তাদেরকে বৈধতা দেওয়ার জন্য, হ্যাঁ, তাদেরকে বৈধতা দেওয়ার জন্য 3 নাম্বার দাবি। হুম। তো এখন আছে আমি মেনে নিলাম যে তাদেরকে বৈধতা দিল। কাকে? যার নাকি বাংলাদেশ নাগরিকত্ব আছে, আবার কানাডা, ইউরোপ নাগরিকত্ব আছে, যারা কিনা বিগত 15 বছর ইউরোপে ছিল, তাদের ফ্যামিলি নিয়ে, তাদের সবাইকে নিয়ে, তাদের বাড়ি ও ঘরও আছে ইউরোপে। এখন ওই লোকটা এসে বাংলাদেশে এখন আসছে নির্বাচন করবে। এখন ওই লোকটাকে, আমি একজন সাধারণ মানুষ, তুমি একজন সাধারণ মানুষ হিসাবে, তুমি কি চাও ওই লোকটা তোমার রাজা হোক? কখনো না। নাই। কেন চাও না? দেখেন, আমি 6 জন মানুষের নাম জানি। দেখেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই। হুম। চট্টগ্রাম 4 আসনের, হুম হ্যাঁ, আহসান চৌধুরী, হুম উনি 1700 কোটি টাকা ঋণ খেলাপি বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ে রাখছে। হ্যাঁ খুলনা 1 আসনের এক প্রার্থী 840 কোটি টাকা ঋণ খেলাপি। আচ্ছা এরপরে আপনার বগুড়া এক প্রার্থী 3 আসনের প্রার্থী, উনি 765 কোটি টাকা ঋণ খেলাপি। আচ্ছা তারপর আমি যদি একটু দেখাই আপনি দেখেন, আপনাদেরকে, এই যে দেখেন, এটা তো এখন বর্তমানে ভাইরাল আছে এই জিনিসগুলো। তাহলে আপনি উনারা যারা এত কোটি কোটি টাকা, প্রায় 5000, এই 6 জনে মিলে প্রায় 5000 কোটি টাকার উপরে এই টাকাটা ঋণ কার? খেলাপি। এই টাকাটা কার? এই টাকাটা কার? এই টাকাটা কি ওর বাপের? এই টাকাটা তোমার আমার সাধারণ মানুষের। সাধারণ মানুষের। এটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা। রিজার্ভের টাকা। আচ্ছা যাক, যেহেতু এটা কথা না আছে, আমি এই তোমাদের টাকাটা নিয়ে আচ্ছা। এই টাকাটা নিয়ে গেছে, নিয়ে এই টাকা পরিশোধ করে নাই। তখন তারা যখন নির্বাচন করে আসবে, হ্যাঁ। তখন আমাদের থেকে আরো কত টাকা নিতে পারে, হ্যাঁ। এটার কোনো হিসাব আছে? আচ্ছা, এখন তাহলে তোমার- ওই লোকটাকে কেন আমি আমার সমাজের ভিতর নেতা বানাবো? আচ্ছা আমি এখন তোমাদের যদি আরেকটা প্রশ্ন করি, যেমন ধরো এই টাকাটা তুমি যখন সাধারণ মানুষ, তুমি যখন ব্যাংক থেকে 1 লক্ষ টাকা আনতে যাও, তোমাকে কত কিছু দিতে হয়? তো অনেক কিছু দিতে 1 মাস যদি কিস্তি দিতে সমস্যা হয়, তোমার বাড়িতে পুলিশ আসে না? আসে। আসে তো। তো আমরা যদি 1 লক্ষ টাকা যদি আমরা আনার পর যদি আমাদের একটা কিস্তি মিস হয়, আমাদের বাড়িতে পুলিশ আসে, আমাদেরকে অ্যারেস্টের ওয়ারেন্ট আছে। তো যারা নেতা, যারা 17,000 কোটি টাকা বিগত 17 বছর ধরে ঋণ খেলাপি, তাদেরকে আমরা নির্বাচিত করার জন্য কেন দেব? প্রশ্ন আসে না কেন? অবশ্যই প্রশ্ন। যদি এরা নির্বাচিত হয়, তাহলে তারা কি দেশ কাজ করবে? জীবনও না। বলো দেশে দিল যারা ক্ষমতায় সারাই এত কোটি টাকা ঋণ তুলে ব্যাংক খালি করে দিয়ে যায়, আর তারা যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে? দেশ ধ্বংস করে দেবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, যারা দ্বিতীয় দৈত্য যাদের আপনার এই আইডেন্টি কার্ড যাদের রয়েছে। এখন প্রশ্ন আমার একটা, আমি যদি বলি, আমার যখন টাকা হবে, আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, আমার টাকা কোথায় রাখবো? কবির একটু এদিকে ধরো। তুমি ধরো তোমার এই 5 লাখ টাকা আছে, তুমি এই টাকাটা কোথায় রাখবে? আমি আমার ব্যাংকে রাখবো। আমি আমার যে ব্যাংকে, বাংলাদেশের যে ব্যাংকে হ্যাঁ। আমি অ্যাকাউন্ট করা আছে ওই কেন ব্যাংকে। তুমি তো ইউরোপে রাখতে পারো, ইউরোপে রাখবে না কেন? আমার তো ইউরোপে কেউ নাই যে ইউরোপের বাংলাদেশের। ইউরোপের নাগরিক তোমার নাই, না, না। রাখা সম্ভব না। আর ওই জন্য তুমি ব্যাংকে রাখতেছো। জি, জি। তো এখন যে মানুষটা কিনা ইউরোপে তার নাগরিকত্ব আছে, তার ফ্যামিলি থাকে, বাড়ি আছে, ওই মানুষটা কি এই বাংলাদেশের ব্যাংকে টাকা রাখবে নাকি ইউরোপে রাখবে? যেহেতু ওনার ফ্যামিলি ওই হ্যাঁ। জায়গায় আছে, তাহলে তো ওনার ফ্যামিলির ওই জায়গায়। নাম্বার 1 ফ্যামিলি ওইখানে আছে, ওই জন্য। নাম্বার 2 বাংলাদেশের নিরাপত্তা নাই, ওই জন্য ওই দেশে তো রাখবে। উনি এটাই মনে করে যে বাংলাদেশের নিরাপত্তা না ওই দেশে নিরাপত্তা নাই, সে বিদেশে ছিল তো বছর। ছিল এবং তো এখন সে নেতা হওয়ার জন্য কোন মুখ নিয়ে আসছে? আমার প্রশ্ন তোমার কাছে, কোন মুখ নিয়ে সে আসছে এখন নেতা হওয়ার জন্য? আর এটাকে বৈধতা দিতে হবে, এটা দাবি হয়েছে 3 নম্বর দাবি। এটা কত যৌক্তিক? আমার এটা কত যৌক্তিক? আমি একজন সাধারণ মানুষের কথা বলতে চাই। আমার এই 15 বছর 17 বছর যারা কিনা আমার নেতা হয়ে রাজপথে নামছে, আমার সুখে দুঃখে ছিল, সে যদি একজন গরিব ব্যক্তি হয়, আমি তার পাশে থাকবো, সে আমার নেতা হবে।
কিন্তু যে মানুষটা কিনা 15 বছর আরাম আয়েশের জিন্দিগি করছে ইউরোপে বসে, সে এখন এসে আমার নেতা হবে, আমি কেন তাকে সাপোর্ট করব? এটা কেমন ধরনের দাবি? এটা কি যৌক্তিক? না যৌক্তিক না। আমরা বলে থাকি যে আমরা এখন বিশেষ করে আমরা বলতেছি যে আমরা বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করবো, চাঁদাবাজি মুক্ত করবো, সিন্ডিকেট মুক্ত করবো। তো এখন যদি আমরা চাঁদা বা সিন্ডিকেট দুর্নীতি মুক্ত করতে চাই, এখন নির্বাচনের প্রথম একটা দেশ নতুন করে জন্ম হয়, কি নির্বাচনে। তো জন্ম হওয়ার সময় যদি আমরা চাঁদাবাজ দিয়ে, দুর্নীতিবাজ দিয়ে, ঋণগ্রস্তদেরকে দিয়ে আমরা শুরু করি, তাহলে কি এদেশে দুর্নীতি বা চাঁদাবাজ, ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কি সম্ভব? কখনোই না। তাহলে কি করতে হবে? তাদেরকে বয়কট করতে হবে। তো এখন যে 3টা দাবি নিয়ে ছাত্র দলের নামছে, আমার পক্ষে 3টা দাবি অযৌক্তিক। আর ওই জন্যই আজকে আমরা শুনলাম, গতকালকে আমরা দেখছি যে হয়তো বা আজকে এই এনসিবি তারা আইনগতভাবে লড়বে যেন ঋণ খিলাফি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যেন নির্বাচন যেতে না পারে, প্রয়োজনে মাঠে নামবে। তবে হ্যাঁ, আমি একজন এই দেশের নাগরিক হিসাবে, একজন দেশপ্রেমিক হিসাবে আমিও তাদের সাথে থাকবো। কাদের সাথে? দুর্নীতির বিরুদ্ধে থাকবো। যারা দুর্নীতি করছে, যারা ঋণ খেলাপি, তাদেরকে এই বাংলার জমিনে নির্বাচন করতে দেওয়া হবে না। কারণ তারা যদি আবার নির্বাচনে আসে, তাহলে দেশ দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে। আমরা কি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী চাই? না না না। যেহেতু আমরা এই 2024 আন্দোলনে প্রায় 1500 লোক শহীদ হয়েছে, 15-20 হাজারের মতো মানুষ পঙ্গত্ব পড়তে হয়েছে। কেন হয়েছে? এই দুর্নীতি বিরুদ্ধে কথা বলতে গিয়ে। দুর্নীতির কারণে। আমরা কি আবারও চাই এই দুর্নীতি? না না, চাই না, আমরা এই দুর্নীতি আর চাই না। তো আমি জানি না আমার কথাগুলো কেমন লাগছে। যদি কোনো দলের পক্ষও যাই, বিপক্ষও যাই, কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমি এই দেশের নাগরিক, সত্য বলার অধিকার সবার আছে। যদি আমার কথাগুলো যৌক্তিক হয়, যৌক্তিক বলবেন, যদি না যৌক্তিক না হয়, আপনি এখানে আমাকে দেখাবেন আমি কোন কথাগুলো অযৌক্তিক, আপনাকে যৌক্তিকটা আমি দেখিয়ে দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও আসবো নতুন কোনো ভিডিওতে।